নমস্কার। আগামীকাল সুপ্রিম কোর্টে ফের এসএলএসটি মামলার শুনানি। আমি সুপ্রিম কোর্টের কজ লিস্টে গিয়ে দেখলাম গতবার চিফ জাস্টিস খান্নার সঙ্গে একজন বিচারপতি ছিলেন, আগামীকাল আরও একজন যুক্ত হয়েছেন। তার মানে 3 সদস্যের বেঞ্চ গঠিত হয়েছে আগামীকালের শুনানি শোনার জন্য, এবং একেবারে টপ অফ দ্য লিস্টে এই ম্যাটারটা রাখা হয়েছে। অতএব ধরেই নেওয়া যায় আগামীকাল দীর্ঘক্ষণ এর শুনানি চলবে। কালকেই কোনো চূড়ান্ত নিষ্পত্তি আমরা শুনতে পাবো কি না সেটা আমি বলতে পারি না। হতে পারে যে শুনানি আরেক দফা এগোবে, আবার এমনও হতে পারে আগামীকাল বিষয়টি শুনানি পর্ব শেষ হয়ে গিয়ে বিচারপতিরা তাদের চূড়ান্ত রায় হয়তো রিজার্ভ রাখবেন। একটা কথা ঠিক যে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যারা আবেদন করেছেন তাদের প্রায় প্রত্যেকেরই বক্তব্য সুপ্রিম কোর্ট শুনে ফেলেছে। আগামীকাল অতএব হাইকোর্টের এই রায়ের পক্ষে যারা, তাদের বক্তব্য শোনা হবে। সুতরাং বিষয়টা একটা অদ্ভুতভাবে পদ্মপাতায় জলের মতো দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত কি হবে কেউ তা বলতে পারে না। 2-3টে বিষয় অবশ্য যা হয়েছে তার বেসিসে প্রেডিক্ট করা যায়। 1 নম্বর হচ্ছে এই 4টে ক্যাটেগরি থেকে, অর্থাৎ ক্লাস 9, 10, 11, 12, গ্রুপ সি এবং গ্রুপ ডি, এর 4টে ক্যাটেগরি থেকে 8,000 লোকের চাকরি যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই 8,000 জনকে এ পর্যন্ত পাওয়া তাদের যে মাইনেপত্র, বেতন ইত্যাদি ফেরত দিয়ে দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এছাড়া কোনো রাস্তা আছে বলে আমার জানা নেই। 2 নম্বর হচ্ছে বাকি রইল যে 17,000 জন, কেননা প্রায় 25,000 লোকের চাকরির প্রশ্ন এখানে জড়িত। অনেকেই এদের মধ্যে সম্পূর্ণ বৈধভাবে একেবারে ট্রান্সপারেন্টলি পরীক্ষা দিয়ে নম্বর পেয়ে তবে চাকরি পেয়েছেন এবং সেই চাকরি করেও যাচ্ছেন। কিছুদিন ধরে তারা কলকাতার রাস্তায় যে সব সমাবেশ করছেন তাতে তাদের সন্তানদেরও আমরা দেখতে পেয়েছি। এই দৃশ্য দেখে আমার অত্যন্ত খারাপ লেগেছে। আমাকে কেউ কেউ হোয়াটসঅ্যাপে অনুরোধও করেছেন বিষয়টি নিয়ে একটা এপিসোড করার জন্য। এপিসোড তো আমি করতেই পারি, কিন্তু এদের ভাগ্য ফেরানোর চাবিকাঠি তো আমার জানা নেই, সে ক্ষমতাও আমার নেই। তবে এদের প্রতি আমি যে সমব্যথী তাতে কোনো সন্দেহ নেই। মুশকিলটা হয়ে গেছে যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যত সওয়ালই হোক না কেন, হাইকোর্টের রায়ে পরিষ্কার হয়ে গেছে যে এই এসএলএসটি নিয়োগের প্রক্রিয়ার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে একেবারে পরতে পরতে। শুধু তাই নয়, এসএসসি, স্টেট গভর্নমেন্ট ইত্যাদিদের এবং বোর্ড ইত্যাদিদের কৌশলীদের কথাবার্তা শুনে কলকাতা হাইকোর্ট এই সিদ্ধান্তে এসেছেন যে এই ইলিগ্যালিটিগুলোকে ঢাকার জন্য একটা পুরোদস্তুর পরিকল্পনা মাফিক ব্যবস্থাও করা হয়েছিল। অতএব এখান থেকে ঠিক ওই আর কি চাল আর কাঁকড়ের মধ্যে তফাৎ করাটা কার্যত অসম্ভব। এখন কি ধরনের, আমি যেহেতু কালকে আবার শুনানি হবে, আপনাদেরকে আমি বলে দিতে চাই, আরেকবার স্মরণে আনতে চাই যে কলকাতা হাইকোর্ট কি কি ধরনের ইলিগ্যালিটি বা বেআইনি কাজ হয়েছিল বলে চিহ্নিত করেছিল। মুশকিল হলো একেবারে প্রতি পদে পদে এই বেআইনি কার্যকলাপ প্রমাণিত।
এসএসসি এই ওএমআর শিট দেখার জন্য এবং ভ্যালুয়েশন করার জন্য, ইভ্যালুয়েট করার জন্য নাইসা বলে যে কোম্পানিটিকে নিয়োগ করেছিল, সেটা এমন একটা পদ্ধতিতে করা হয় যেটা আদৌ সর্বজনগ্রাহ্য নয়। একটা ক্লোজ ডোর টেন্ডারের মাধ্যমে এদেরকে দিয়ে দেওয়া হয়েছিল, যেটা হাইকোর্টের মতে আর্টিকেল 14 and 16 ভারতীয় সংবিধানের সম্পূর্ণ পরিপন্থী। 2 নম্বর হচ্ছে, সেই নাইসা আবার সাবকন্ট্রাক্ট দিয়েছিল ডেটা স্ক্যানটেক বলে একটা কোম্পানিকে, যে কথা নাকি এসএসসির জানতই না। যদিও এই ডেটা স্ক্যানটেকের লোকজন এসএসসি অফিসেই দাঁড়িয়ে এগুলো স্ক্যান করেছিলেন ওএমআর শিটগুলো, তা সত্ত্বেও এসএসসি জানতই না যে এদের লোকজন তাদেরই প্রেমিসেসের মধ্যে এই কাণ্ডটি করছে। এটা মানে আপনি যদি বলেন অন দ্য ফেস অফ ইট, একেবারে শুরু থেকে জালিয়াতির প্রক্রিয়া চালু। 3 নম্বর, এসএসসি তো বললাম যে নাইসা, এসএসসি বলেছে নাইসাকে তারা দায়িত্ব দিয়েছিল, এটা আর তারা যে আরও একজনকে দিয়েছে সেটা তারা জানতো না। 4 নম্বর হচ্ছে, এসএসসি অরিজিনাল ওএমআর শিট সমস্ত কিছু ডিস্ট্রয় করে দিয়েছে। তার পক্ষে তাদের যুক্তি ছিল যে একটা সময়সীমার পরে এগুলো আর রাখার কোনো দরকার হয় না, সুতরাং তাদের যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেই মোতাবেক তারা এগুলো ডিস্ট্রয় করে দিয়েছে। কিন্তু তাদের যেটা করার কথা ছিল, অর্থাৎ স্ক্যান্ড মিরার ইমেজ, অ্যাকচুয়াল ওএমআরগুলো ডিস্ট্রয় করা হলেও স্ক্যান্ড মিরার ইমেজগুলো তাদের সিস্টেমে রেখে দেওয়া উচিত ছিল। কিন্তু সিবিআই যখন তাদের কম্পিউটার বাজেয়াপ্ত করে, তারা দেখতে পায় যে এই ওএমআরের মিরার ইমেজগুলোও সেখানে আর নেই। তার মানে দাঁড়াচ্ছে ওএমআর শিটস had been destroyed, mirror image being presented in the server of SSC, that is also destroyed. অথচ মজার কথা হলো, এসএসসি 2018 থেকে 2023 মধ্যে যে যে পরীক্ষার্থী আরটিআই করে তাদের ফলাফলের কথা জানতে চেয়েছিলেন, তাদের প্রত্যেককে কিন্তু জবাব দিয়ে গেছেন তাদের ওএমআর শিটের ভিত্তিতেই। তার মানে বিষয়টা আপনারা বোঝার চেষ্টা করুন যে ওএমআর শিটের অরিজিনাল স্ক্যান্ড ইমেজ কোনোটাই এসএসসির কাছে নেই, কারুর কাছে নেই। তাহলে যখন পরীক্ষার্থীরা একের পর এক প্রশ্ন করছিলেন, তখন কোথা থেকে ভূতে এসে তাদের সাপ্লাই করছিল? তারা কি করে সঠিক জবাবটা প্রত্যেক পরীক্ষার্থীকে দিচ্ছিলেন? এবং এখানেই শুরু হচ্ছে আরেক পর্বের রহস্য, এবং সেই রহস্যই গোটা বিষয়টাকে অনাবশ্যকভাবে এমন জটিল করে দিয়েছে যেখান থেকে পরিত্রাণের উপায় কি এটা আমার জানা নেই। এবং যেটা তারপরে বলছেন যে অ্যাপয়েন্টমেন্টস হায়ার দ্যান দ্য ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিজ হ্যাভ বিন গিভেন ইন রেসপেক্ট অফ অল 4 ক্যাটেগরিজ। এই 4টে ক্যাটেগরিতেই যতজনকে নিয়োগ করার কথা তাদের তুলনায় অনেক বেশি বেশি করে লোককে নিয়োগপত্র দিয়ে দেওয়া হয়েছে। যারা নাম প্যানেলে ছিল না এমনকি তাদেরকেও নিয়োগপত্র দেওয়া হয়েছে, এবং প্যানেলের যে এক্সপায়ারি পিরিয়ড সেটা শেষ হয়ে যাওয়ার পরেও বহু লোককে চাকরি দেওয়া হয়েছে। এবং প্যানেলে যেসব পরীক্ষার্থীর র্যাঙ্ক অনেক তলার দিকে ছিল তাদেরকে হায়ার র্যাঙ্ক দিয়ে মেরিট লিস্টের উপরে তুলে দেওয়া হয়েছে। মেরিট লিস্ট containing marks obtained by the respective candidates had never been published. কোনোদিন এই যে একটা মেরিট লিস্ট কিসের বেসিসে কাকে
কোথায় প্লেস করলো এসএসসি, সেটা তো অ্যাটলিস্ট পরীক্ষার্থীদের জানানোটা তাদের দায়বদ্ধতা, কিন্তু সেই দায়বদ্ধতাটুকুও এসএসসি পালন করেনি। তারপরে বলছেন যে টোটাল বেনিফিশিয়ারিজ অফ দ্য ইলিগ্যালিটিজ আর ইয়েট টু বি আইডেন্টিফাইড। ঠিক কতজন, এই যে পরপর এতগুলো বেআইনি কাজ হয়েছে, তার বেনিফিশিয়ারির সংখ্যাটা এক্স্যাক্টলি কত সেটা এখনো পর্যন্ত চিহ্নিত করা যায়নি। কেন যায়নি না, এসএসসি বোর্ড এবং স্টেট তারা কেউ এ ব্যাপারে হাইকোর্টের সঙ্গে সহযোগিতা করেনি। অথচ দেখুন, সুপ্রিম কোর্টে গিয়ে এই তিনটি সংস্থার কৌশলীরা ঠিক উল্টো গান গাইছেন। তারা বলছেন যে কোর্ট ইচ্ছে করলে করতে পারত সেগ্রিগেশন, কিন্তু তারা দায়টা চাপিয়ে দিচ্ছেন কোর্টের উপর, যেন এটা কোর্টের দায়িত্ব ছিল যে কাঁকড়ের থেকে চাল বাছাই করে তারপরে টেন্টেড আর আনটেন্টেড এটা ঠিক করা। তারপরে যেটা আরও এসএসসিকে বিপদে ফেলেছে সেটা হলো তারা এই যে বাতিল হওয়া প্রার্থীদের আবার নিয়োগ করার জন্য সুপার নিউমারারি পোস্ট ক্রিয়েট করার প্রস্তাব এনেছিলেন, এবং সেই প্রস্তাব একেবারে ছোটোখাটো কোনো স্তরে নয়, রাজ্য সরকারের মন্ত্রিসভা অনুমোদন করেছিল। এবং তার মানে যে সম্পূর্ণ ইল্লিগাল অ্যাপয়েন্টিসদের আবার লিগ্যালাইজ করে দেওয়ার জন্য স্বয়ং রাজ্য মন্ত্রিসভা সক্রিয় হয়ে ওঠে। আরেকটা যে এই যে রিক্রুটমেন্ট রুলস আছে এই চারটে ক্যাটেগরিতেই, সেই রুলসগুলো কখনো কারুর ক্ষেত্রে ইন লেটার অ্যান্ড স্পিরিট মানাই হয়নি। তার মানে এতগুলো ইলিগ্যালিটিস যেখানে কমিটেড হয়ে বসে আছে এবং প্রত্যেকটাই ইনকন্ট্রোভার্টেবল, চ্যালেঞ্জ করা অসম্ভব, তাহলে কি করে শ্যাফ ফ্রম দ্য গ্রেন এটাকে আলাদা করা হবে কলকাতা হাইকোর্ট তা বুঝে উঠতে পারেননি। এমন নয় যে কলকাতা হাইকোর্ট এই বিষয়টির দিকে কোনো রকম চিন্তাভাবনা করেননি, অর্থাৎ কোনো কিছু না ভেবেই তারা এটা দিয়ে দিয়েছেন তা নয়। হাইকোর্টের যে আদেশ, যেটা আপনারা এখন পাবলিক ডোমেইনে পাবেন, সেই আদেশ একটা লম্বা চওড়া আদেশ 280 পাতার। তার 248 পাতা থেকে আপনারা যদি কয়েকটি পাতা পড়েন তাহলে দেখবেন যে কলকাতা হাইকোর্ট কেন তারা সেগ্রিগেশন করতে পারল না সেটা বিস্তারিত তার ব্যাখ্যা দিয়ে রেখেছে। সেই ব্যাখ্যার সার কথাটা হচ্ছে, এবং এই ব্যাখ্যা দেওয়ার সময় তারা বিবিধ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নানা ধরনের রায়ের কথা উল্লেখ করেছেন, যেমন কালাইমানি ভাট অ্যান্ড আদার্স, তারপরে ইন্দারপ্রীত সিং কালোর কেস, তারপরে পিভি পুথু ভালিঙ্কাথু অ্যান্ড অ্যানাদার। এইভাবে তারা প্রত্যেকটা করেছেন এবং করে বলেছেন যে কোন ক্ষেত্রে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট বানচাল হতে পারে তার কতগুলো ক্রাইটেরিয়া সুপ্রিম কোর্ট এই হাইকোর্ট এই জাজমেন্ট দেওয়ার বহু আগেই স্থির করে দিয়েছে। সেগুলো হলো কি, সেটা হচ্ছে যে ক্যান্সেলেশন অফ এ সিলেকশন প্রসেস উইদাউট অ্যাপয়েন্টমেন্ট বিং গিভেন, সেটা তো খুব সহজ কথা, কিন্তু in the event it is impossible or highly improbable to shift the grain from the chaff, then court may venture to cancel the entire selection process. কিন্তু এইরকম একটা চরমপন্থী সিদ্ধান্ত নেওয়ার আগে কোর্টকে কতগুলো বিষয় বিবেচনা করে দেখতে হবে। সেগুলো কি, এবং দেখে কোর্ট যদি স্যাটিসফাইড হয়, তারা মনে করে যে হ্যাঁ এই জিনিসগুলো লঙ্ঘিত হয়েছে, একমাত্র তাহলেই তারা গোটা সিলেকশন প্রসেস
নালিফাই করে দিতে পারে। তাদেরকে কি কি ব্যাপারে হবে? যে সিলেকশন প্রসেস ওয়াজ টেন্টেড অন দ্য বেসিস অফ কোজেন্ট মেটেরিয়ালস, অর্থাৎ আদালতের কাছে যা তথ্য প্রমাণ এসছে তার ভিত্তিতে আদালত এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত হতে পারছে যে এই অ্যাপয়েন্টমেন্টের গোটা প্রক্রিয়াটাই আসলে টেন্টেড ছিল। There must be sufficient materials gathered through an investigation that there had been illegalities in the selection process. যে কথাগুলো, এতগুলো ইলিগ্যালিটির কথা আমি বললাম, সেগুলো সম্পর্কে কলকাতা হাইকোর্ট নিশ্চিত হয়ে তবেই না এই সিদ্ধান্তে এসছে। এবং 3, the appointees had benefited out of the illegalities and were a part of it, and that the appointment made were contrary to law. এই যদি কন্ডিশনগুলো স্যাটিসফাই করে কেউ, এবং হাইকোর্টের মনে হয় যে এই প্রত্যেকটা ক্রাইটেরিয়া এই মামলার ক্ষেত্রেও প্রযোজ্য, তাহলে কোর্টের অবশ্যই এখতিয়ার আছে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দেওয়ার, এবং কলকাতা হাইকোর্ট ঠিক সেটাই করেছে। তারা বলেছে যে এই 4টে ক্যাটেগরির পরীক্ষার্থীদের ক্ষেত্রেই রিটেন এক্সামিনেশন নেওয়া হয়েছে। রিটেন এক্সামিনেশন কিভাবে নেওয়া হয়েছে? ওএমআর শিটে। অথচ ওএমআর শিটের অরিজিনাল এসএসসি ডিস্ট্রয় করে দিয়েছে, মিরর ইমেজগুলো পর্যন্ত রাখেনি, এবং সিবিআই যখন এসএসসি কম্পিউটার সিজ করেছে তখন দেখেছে তার মধ্যেও ওএমআর এর মিরর ইমেজ নেই। তারপরে বলছে যে এসএসসি ইজ অ্যান অথরিটি, এটা মাথায় রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, উইদিন দ্য মিনিং অফ আর্টিকেল 12 অফ দ্য কনস্টিটিউশন। এটা কোনো অসাংবিধানিক একটা ভুঁইপোড় সংস্থা নয়। ভারতীয় সংবিধানের 12 নম্বর ধারা অনুসারে এই ধরনের প্রতিষ্ঠান গঠিত হয়, and have been enjoined with the task of undertaking the selection process. সুতরাং সিবিআই সর্বশেষ যে রিপোর্ট হাইকোর্টে দিয়েছিল তাতে বলেছিল যে এসএসসি নাইসা নামের একটা কোম্পানিকে ওই ওএমআর শিটগুলোর স্ক্যানিং এবং ইভ্যালুয়েশনের দায়িত্ব দেয়। তারা আবার ডেটা স্ক্যানটেক বলে অন্য একটাকে নিয়োগ করে। হাইকোর্ট বলছে আমাদের কাছে বিষয়টা পরিষ্কার নয় যে এই নতুন এজেন্সি শুধু ওএমআর শিট স্ক্যান করেছে কিনা, নাকি তারা একই সঙ্গে ইভ্যালুয়েটও করেছে ওই ওএমআর শিটগুলো। অর্থাৎ যে কাজটা নাইসের করার কথা ছিল সেটা লক স্টক অ্যান্ড ব্যারেল সাব কন্ট্রাক্ট দেওয়া হয়েছে আরেকটা অর্গানাইজেশনকে উইদাউট এনি নলেজ অফ এসএসসি। সুতরাং এখান থেকে দাঁড়িয়ে হাইকোর্ট কি মনে করতে পারে? এখন এসএসসি চেয়ারম্যান যখন কলকাতা হাইকোর্ট তাকে জিজ্ঞেস করে, তিনি বলেছিলেন তিনি এই ধরনের ডেটা স্ক্যানটেক নামক কোনো কোম্পানির নিয়োগ সম্পর্কে অবহিতই নন, এবং এই নামের যে একটা কোম্পানি আছে তার কথা তিনি জীবনে প্রথম শুনতে পেলেন এই আদালতে এসে। তার আগে পর্যন্ত এই কোম্পানির কথা তার গোচরে পর্যন্ত ছিল না। আচ্ছা, এই যে নাইসাকে নো মেটেরিয়াল হ্যাজ বিন ডিসক্লোজ অ্যাজ টু হু অথরাইজ নাইসা টু এনগেজ ডেটা স্ক্যানটেক, কার সম্মতিক্রমে নাইসা এইরকম একটা সিদ্ধান্ত নিতে পারল? নাইসার সঙ্গে যে চুক্তি হয়েছিল তাতে তো তাকে এই ধরনের কোনো ক্ষমতা দেওয়া হয়নি। তারা নিজেদের ইচ্ছায় আর একটা সংস্থাকে স্ক্যানিংয়ের বরাদ দিয়ে দেবে, এটাও হতে পারে না। অথচ যখন বারবার জিজ্ঞেস করা হয়েছে এসএসসির কাউন্সিল ইন হাইকোর্ট, কিছুতেই খোলসা করে বলতে পারেননি বা বলেননি যে নাইসা এই কাজটা করলো কার নির্দেশে।
কেউ না কেউ তো অবশ্যই নির্দেশ দিয়েছিল। সুতরাং গল্পটা অত সহজ নয়। তারপরে যেটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হলো, এখানে বলছে দিস রেইজেস সিরিয়াস কোয়েশ্চেন্স অ্যাজ টু দ্য ইন্টিগ্রিটি, স্যাংটিটি and validity of the entire selection process and giving to the root of the selection process. Can the evaluator of the selection process had been selected through a process which at best is shrouded in mystery, if not downright illegal. আমি পরীক্ষা দিলাম, ওএমআর শিট আমার সব উত্তর লেখা রইল এবং আমার খাতা ইভ্যালুয়েট করা এবং স্ক্যান করার দায়িত্ব এমন একটা সংস্থাকে দেওয়া হলো যাদের সেই যোগ্যতাই আছে কিনা সেটাই নিশ্চিত নয়, এবং সেই কারণেই তাদের এই দায়িত্ব পাওয়াটাই এমন রহস্যজনক, তেমনি অন দ্য ফেস অফ ইট অলসো কমপ্লিটলি ইললিগাল। Then the conduct of such evaluator is such that it affects the validity of the process of evaluation itself. একে মা মনুষা তাই ধুনোর গন্ধ। তারা যদি ঠিকঠাকভাবে কাজটা করতো তবু না হয় একটা কোনো এসকেপ রুট বের করা যেত, কিন্তু তারাও কাজটা এমনভাবে করেছে যে তাদের কাজের ভ্যালিডিটিটাই এখন মস্ত বড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেছে। তারপরে হাইকোর্ট বলছে যে এই যে নাইসাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল কোনো রকম ওপেন টেন্ডার ছাড়া, সেটা তো, এবং এসএসসি যা যুক্তি দিয়েছে যে তারা নাকি সবচাইতে কম কোটেশন দিয়েছিল বলেই তাদেরকে এটা দেওয়া হয়েছে, তো এই প্যারামিটার or qualification required to participate remains undisclosed। কিন্তু একটা এত বড় গুরুত্বপূর্ণ কাজ, লক্ষ লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ যার সঙ্গে জড়িত, সেই কাজটার বরাদ দেওয়া হচ্ছে এমন একটা সংস্থাকে যেটা একদম ওপেন টেন্ডারিং ট্রান্সপারেন্ট প্রসেসের মধ্যে দিয়ে হচ্ছে না। এবং যখন এসএসসিকে কলকাতা হাইকোর্টে বারে বারে জিজ্ঞেস করা হয়েছে ব্যাপারে যে এই আচ্ছা এই নাইসা যে এই ধরনের কাজ করার উপযুক্ত, সেটা আপনারা কার কাছ থেকে কিভাবে আপনারা শিওর হলেন? এসএসসি in course of the hearing as to how and why such a course of action had been undertaken in identifying the instrumentality who was to scan and evaluate OMR sheets. Documents that have been made available on records does not suggest that competency, efficiency and whether NISA has requisite expertise to undertake such exercise was not considered by SSC at all. হাইকোর্ট বলছে আমাদের কাছে যেসব নথি আছে তার বেসিসে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই ধরনের একটা ক্রিটিক্যাল এবং সেন্সিটিভ কাজ করার জন্যে যে কম্পিটেন্স, অভিজ্ঞতা ইত্যাদির প্রয়োজন তার কোনোটাই নাইসার ছিল না। এতৎসত্ত্বেও নাইসাকে দেওয়া হলো চুপি চুপি, এবং নাইসা চুপি চুপি আবার আরেকজনকে দিয়ে দেওয়া হলো। তারা এসএসসি অফিসে বসে স্ক্যান করলো, সেটা এসএসসির কেউ জানলো না। এসএসসির চেয়ারম্যান কোর্টে গিয়ে বললেন যে কোর্টে প্রথম তিনি এই কোম্পানির নাম শুনছেন। এইটা মানে এই একটা যদি ধরুন আজগুবি গল্প লেখা হতো তাহলেও এর চাইতে মোক্ষম প্লট লেখক খুঁজে বার করতে পারতেন কিনা খুবই সন্দেহ। তারপরে ওএমআর শিট যদি না থাকে, তার মিরর ইমেজ যদি না থাকে, তাহলে কিসের বেসিসে কোর্ট এই সেগ্রিগেশনের কাজটা করবে? সুতরাং তারা বলছে দ্য এন্টায়ার সিলেকশন প্রসেস, হাইকোর্ট সেই কারণেই বলছে, is shrouded in such mystery and in such layers that it is difficult to fathom
the quantum of illegalities performed. অর্থাৎ পরতে 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 এত গন্ডগোল, এত দুর্নীতি, এত জালিয়াতি যে কোর্টের বাবার পক্ষে বোঝা সম্ভব নয় যে ঠিক কি পরিমাণ দুর্নীতি হয়েছে এবং সেটা কতজনকে অ্যাফেক্ট করেছে। That illegalities had vitiated the selection process of NISA stands established. We have discussed the illegalities so far discovered, vitiating the selection process, etc. The plausible inference from the materials made available on record and the conduct of the relevant parties is that the entire machinery was devised for the purpose of effectuating a scam which will be hard to discover and even if discovered difficult to prove. তার মানে পাকা মাথার কাজ। কতগুলো দুর্বৃত্ত এসএসসিতে চাকরি করে একেবারে প্রথমে চুরি করব, মাল কামাবো, তারপরে সেটা যাতে না ধরা পড়ে তার জন্যে যাবতীয় ব্যবস্থা নেব। গোটা গল্পের সারমর্ম দাঁড়াচ্ছে এই। সুতরাং তারা বলছেন যে in course of hearing all these matters, SSC, state and board have perseveringly non-cooperated. হাইকোর্টের সঙ্গে তারা সহযোগিতাই করেনি। Very, very serious charge coming from a constitutional court of the stature of High Court. তারা যদি বলে স্টেট, এসএসসি, বোর্ড কেউই স্যাটিসফ্যাক্টরিলি তাদের সঙ্গে কোঅপারেট করেনি, আর তারপরে গিয়ে সুপ্রিম কোর্টে তাদের কৌশলীরা বড় বড় বলচাল মারেন, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে খুব একটা কোলকে পাবে না। কেননা যে কথা আমি হাইকোর্টে কখনো বলিনি, সুপ্রিম কোর্টে গিয়ে নতুন করে আমি সে কথা বলতে পারি কি না সেটাও কিন্তু একটা বিতর্কের বিষয়। তারপরে বলছে যে তারা যদি কোঅপারেট করত তাহলে আমাদের পক্ষে টু সেপারেট দ্য গ্রেইনস ফ্রম দ্য শ্যাপ হয়তো বা সম্ভব হতো, এবং তারা কোঅপারেট করেনি বলেই এটা কুড বি রেন্ডার্ড নাগেটরি। সুতরাং কলকাতায় একরকম আচরণ করব হাইকোর্টের সামনে, দিল্লিতে গিয়ে সাধু সাজব, অথচ সেটা কেউ ধরতে পারবে না বা বুঝতে পারবে না। এতটা বোকা কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা নন। তারপরে বলছেন যে এটা তো শেষ পর্যন্তই এসএসসি এই এসএলএসটি চাকরি দেওয়ার ক্ষেত্রে যেটা করেছে সেটা ইজ নট এ সিরিয়াল কম্প্রাইজিং অফ গ্রেনস অ্যান্ড শ্যাফ capable of segregation, but a product unfit for human consumption. ওসব ভুলে যান। এমন একটা বস্তু তারা প্রসব করেছে যেটা খেলে মানুষের মৃত্যুই অনিবার্য। তার মানে একটা পচা গলা একটা জিনিস তারা প্রডিউস করেছে। ফ্রড পারপিট্রেটেড অ্যান্ড পারপেচুয়েটেড is deep and pervasive. Any attempt to shift the proverbial grain from the shaft would be an unprofitable exercise, prolonging the agony and would put premium on dishonesty. কেন করা যাবে না? বলছেন এটা যদি করার কোনো রকম চেষ্টা হয় সেটাতে কোনো লাভ হবে না। It will be an unprofitable exercise. তার চেয়েও বড় কথা, এর ফলে আরও এই যে মানুষের এত দুরবস্থা সেটা আরও এই অ্যাগনি আরও বিলম্বিত হবে, এবং চোরেদের যারা চুরি করেছে এবং ডিসঅনেস্ট কাজ করেছে তাদের উপর তাদেরকে একটা গুরুত্ব বা মহত্ব দিয়ে দেওয়া হবে। এখন এইরকম একটা পরিস্থিতিতে শেষ অস্ত্র হিসেবে এসএসসি কিংবা
বোর্ড এবং স্টেট, তারা এখন সিবিআই এর অনুসন্ধান করে সিবিআই যেসব এই 4টে ক্যাটেগরিতে যে কজনের ক্ষেত্রে ইলিগ্যালিটি হয়েছে সেটা চিহ্নিত করে একটা ট্যাবুলেটেড শিট দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে 1000 লোকের চাকরি অবৈধ। বাকিদের ক্ষেত্রে সিবিআই কিন্তু সেগুলো বৈধ না অবৈধ সেটা বলেনি, কিন্তু চিহ্নিতকরণের কাজটা করেছে শুধু অবৈধদের ক্ষেত্রে। হাইকোর্টের বক্তব্য হলো, আমরা বারবার এসএসসির কাছে জানতে চেয়েছি, স্টেটের কাছে জানতে চেয়েছি, বোর্ডের কাছে জানতে চেয়েছি যে এই যে নাম্বার দেওয়া হচ্ছে এর বাইরে এই ধরনের কোনো ইলিগ্যালিটি কমিটেড হয়নি। আপনারা কি সে কথা হলফনামা দিয়ে বলতে পারবেন? এসএসসি তার পক্ষ থেকে কলকাতায় অন্তত তাদের কৌশলী এ ব্যাপারে কোনো জবাব দিতে পারেননি। উল্টে বলেছেন যে এর বাইরেও বেআইনি কাজকর্ম 2-4টে হলেও হতে পারে। এই রকম একটা অবস্থায় কলকাতা হাইকোর্ট বাধ্য হয়েছে বলতে হবে একেবারে 25,000 পরীক্ষার্থীরই সর্বনাশ করে দিতে। সেই সর্বনাশ এখন তার প্রতিকার পাওয়া সত্যি সত্যি দারুণ দারুণ কঠিন। তবু যদি বরাত জোরে ওই 8,000 চিহ্নিত অপরাধীদের বাদ দিয়ে বাকিদের চাকরিটা থাকে, সেটা তাদের পক্ষে মঙ্গলের, আমাদের পক্ষেও স্বস্তির। কিন্তু থাকবে কি না সেটা কোটি টাকার প্রশ্ন। আর আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন এ ব্যাপারে কোনো সদুত্তর তো আমি দিতেই পারবো না। উল্টে আই উইল কিপ মাই ফিঙ্গার্স ক্রসড। নমস্কার, ভালো থাকবেন।